আমি প্রথমেই ডক্টর ইফতেখারুজ্জামান আপনার কাছে আসছি, এক্সিকিউটিভ ডিরেক্টর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমরা অনেক কথাবার্তাই শুনলাম, আমরা স্ট্রাকচারাল প্রবলেমের কথা শুনলাম, আমরা ইকোনমিক ডাইমেনশন থেকে প্রবলেমটা শুনলাম, পলিটিক্যাল যে ডাইমেনশন আছে সেই জায়গা থেকে আসতে পারে। তাহলে আমি আপনার কাছে এবং ডক্টর বদিউল আলম মজুমদার দুজনের কাছেই আমার যেটা একদম কমন প্রশ্ন, তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড? আমরা কি অপেক্ষা করতে থাকবো সিস্টেমেটিক চেঞ্জের জন্য? সিস্টেমেটিক চেঞ্জগুলোকে ট্রিগার করার জন্য আমরা কি করতে পারবো? স্ট্রাকচারাল চেঞ্জ যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আনবো। আমাদের স্টার্টিং পয়েন্টটা কি, আমরা কোথা থেকে? এইটা মোটামুটি পরিষ্কার, আরপিও চেঞ্জ করে আসলে কিছু হচ্ছে না। সো আমরা কোথায় যাব, কি করব? ধন্যবাদ। খুব মনোযোগ দিয়ে আসলে শুনছিলাম আলোচনা, অত্যন্ত জ্ঞানগর্ভ একটা উপস্থাপনা হয়েছে। আমি ইয়াং রিসার্চারদেরকে অভিনন্দন জানাই, তাদের ফাইন্ডিংসের সাথে আমি একমত। অন্তত পক্ষে তারা যখন বলেছে যে পরিবর্তন হঠাৎ করে সম্ভব নয়, সময় সাপেক্ষ বিষয়। আর অনেকে বলেছেন যে আসলে নির্বাচন কমিশনের হাতে বা তার শক্তিশালী করা নির্বাচনী আইন আরপিওর কথা বলা হয়েছে, এগুলো অপরিহার্য, কিন্তু যথেষ্ট নয়। নির্বাচন কমিশন ইজ নট দ্য ম্যাজিক বুলেট। এর কিছু ক্ষমতা থাকার কথা, যেটা পর্যাপ্তভাবে সে যদি ব্যবহার করতে পারে তাহলে অনেক কিছু করতে পারতো। যেমন সমাধানগুলো কিন্তু আছে। স্বচ্ছতার কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলের অর্থায়ন, নির্বাচনী অর্থায়ন। আবার রাজনৈতিক দলের অর্থায়নের মধ্যে যেরকম বহুধা সোর্সেস অ্যান্ড ইমপ্লিকেশনস আছে, একইভাবে নির্বাচনী অর্থায়ন শুধুমাত্র কিন্তু প্রচারণার অর্থায়ন। নির্বাচন কমিশন যে বা আরপিও যে সীমাটা নির্ধারণ করে দিয়েছে, এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য। নির্বাচন প্রচারণাটা শুধু নির্বাচনী ব্যয় না, এর বাইরে অনেক ব্যয় আছে। এই পুরো ক্ষেত্রেই স্বচ্ছতা যদি থাকে তাহলে অবশ্যই, এবং যেটা স্বচ্ছতা বলতে শুধুমাত্র বছর শেষে নির্বাচন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া অডিটেড রিপোর্ট, অডিটেড রিপোর্টের গভীরতা, ব্যাপকতা, ব্যাপ্তি কতখানি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, সেটা নিয়ে যেরকম প্রশ্ন আছে, কীভাবে এটি কী ধরনের অডিট হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। এই আমি যেটা প্র্যাকটিক্যালি প্রথম পয়েন্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সলিউশন নাই সেটা না। যেমন যেই পরামর্শগুলো দেওয়া হয়েছে আমি আরও অনেক অ্যাড করতে পারি, মানে নির্বাচনী অর্থায়ন বা রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা বিষয়ে। আমি শুধু একটা দৃষ্টান্ত দিই। দুদক সংস্কার কমিশনের এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ছিল। তো আমাদের দুদক সংস্কার কমিশনের একটা সুনির্দিষ্ট, বেশ কয়েকটা প্রস্তাব ছিল। একটা প্রস্তাব ছিল, আপনারা ইমাজিন করে দেখেন, প্রস্তাবটা হচ্ছে যে সকল জনপ্রতিনিধি, সকল পর্যায়ে, সংসদ থেকে শুরু করে স্থানীয় সকল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিবেন এবং প্রকাশ করবেন, উইথ দ্য প্রোভাইজো দ্যাট এগুলো বাৎসরিকভাবে আপডেটেড হবে এবং প্রকাশ করবেন। ইমাজিন এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় প্রপারলি, এবং ইন কেস অফ ডিসক্রিপেন্সি, যদি কোনো ক্ষেত্রে বই দেওয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণতা থাকে, তো সেটা জবাবদিহিতা নিশ্চিত করবে নির্বাচন কমিশন, দুদক, অন্যান্য প্রতিষ্ঠানের, জাতীয় রাজস্ব বোর্ড, ওদের সহায়তায়। এই জিনিসটা যদি আপনি ইমাজিন করেন যে কার্যকর হবে, তাহলে যে ইনসেন্টিভটা ফর অ্যাবিউজিং পলিটিক্যাল পাওয়ার ফর পার্সোনাল গেইন অ্যান্ড গ্রুপ ইন্টারেস্ট, এটা কিন্তু নিয়ন্ত্রিত হওয়ার বিশাল সম্ভাবনা। এবং আমি এই পয়েন্টটা শুধু এইমাত্র এই কারণে, আরও অনেক আছে, আমি শুধু এই কারণে উল্লেখ করলাম, লাইক মেনি আদার সুপারিশ আমাদের দুদক সংস্কার কমিশনের, এই সুপারিশটার ক্ষেত্রে কিন্তু সকল রাজনৈতিক দল, হাসিব এখানে আছে, সকলগুলো রাজনৈতিক দলের উইদাউট এনি রিজার্ভেশন ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু আসলে কি আমরা সেখানে যেতে পারবো? ইমাজিন বাস্তবায়িত হবে? আমি শুধু দৃষ্টান্ত দিই, আমাদের এক্সিস্টিং নিয়ম অনুযায়ী 2007 থেকে পরিবর্তনের পর থেকে যে হলফনামার কালচারটা আছে, সেটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা বিষয়, এবং এটা হলফনামা জমা দেওয়া হয়। কতটুকু পর্যাপ্ত সেটা নিয়ে কোয়েশ্চেন আছে, কিন্তু আপনি যদি সেটাকে পরখ করেন, যেটুকু দেওয়া সেটা পরখ করেন, আমরা কিন্তু দেখিয়েছি 2024-এর তথাকথিত নির্বাচনের আগে 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত পুরো মেয়াদে 200 বার সম্পদ বৃদ্ধি হয়েছে, এরকম দৃষ্টান্ত দেখিয়েছি আমরা। এবং সেইটা শুধু দেখিয়ে সম্পন্ন ছিলাম না, এর মধ্যে দেশের বাইরে সম্পদ, একজন মন্ত্রী, প্রাক্তন ভূমিমন্ত্রী, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, তৎকালীন দুদক সহ সকল জাতীয় রাজস্ব বোর্ড, আইন প্রয়োগকারী সংস্থা, বিএফআইউ, সবাইকে কিন্তু আমরা সেগুলো দিয়েছি উইথ ডকুমেন্টারি এভিডেন্স। কিছু হয় নাই। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে বর্তমান দুদক
কিছু টানা হেঁচড়া করছে, বাট কতদূর যাবে সেটা আমি জানি না। হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলবো যে আসলে যে আলোচনাটা হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই একটা মানে পুরো সমস্যার একটা অংশ নিয়ে আলোচনা করছি, শুধু পলিটিক্যাল ফাইন্যান্স এবং পলিটিক্যাল ফাইন্যান্স কালচার ইন বাংলাদেশ। নাও পলিটিক্যাল ফাইন্যান্সের পিছনে যে পলিটিক্যাল ফাইন্যান্সটা হচ্ছে পলিটিক্যাল ক্যাপিটালের একটা অংশ, বাকি বাকি অংশ হচ্ছে আরো দুইটা। বাংলাদেশের কন্টেক্সটে আমি লুক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমাদের রিজন, মোরলেস সব কান্ট্রিতে মানি অর্থাৎ ফাইন্যান্স, মানি, মাসেল, রিলিজিয়ন, এই তিনটা হচ্ছে যে আমার পলিটিক্যাল ক্যাপিটাল। এই তিনটাকে যদি আমি সামষ্টিকভাবে বিচার না করি, যাচাই না করি, বিবেচনা না করি, অর্থাৎ যে পলিটিক্যাল কালচারের যে ইকোসিস্টেমটা সেটাকে যদি সার্বিকভাবে আমি না দেখি তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না। না, আমি বলবো যে এটার সুযোগটা কিন্তু ছিল, আমরা অনেকেই বলছি এখনও সুযোগ আছে, আমিও বলছি সুযোগ আছে, আমি আশাবাদী মানুষ হতে চাই, আশাবাদী সবসময় ছিলাম, এখনও থাকতে চাই, কিন্তু লস দ্য অপরচুনিটি। এই আলোচনার কথা চিন্তা করেন, এই সাবস্টেন্সটা কিন্তু দরকার ছিল না, কারণ এই যে নতুন বাংলাদেশের স্লোগান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা বলা হয়েছিল, সেটার মধ্যে কী ছিল? যদি সেটি আমরা বাস্তবায়ন করতে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমার বৈষম্যবিরোধী আন্দোলনের যে নেতা, কর্মী সমন্বয়কের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, ছাত্র জনতা যে স্লোগানটা দিয়েছিল 5 তারিখ পর্যন্ত, যে স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কার, বৈষম্যবিরোধী বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, 5 তারিখ বিকালবেলা থেকে কী শুরু হয়েছে আপনাদের খেয়াল আছে, মনে আছে? এখন কি হচ্ছে? 5 তারিখ বিকালবেলা সারা দেশে অলমোস্ট উইদাউট এক্সেপশন দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, পরবর্তীতে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য সহায়ক হয়েছে। এবং এতে কারা জড়িত ছিল? আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস হু ওয়ার ভিক্টরস অফ দ্য মুভমেন্ট এট দ্য কস্ট অফ 1200 লাইফস। সো আমরা কিন্তু লস দ্য অপরচুনিটি। এটা যদি করতে হয়, বেশি সময় নেব না, আমি শুধু বলবো যে বাংলাদেশের রাজনীতি, ব্যবসা একাকার হয়েছে, তার সাথে যুক্ত হয়েছে, সেমা হয়েছে, সঠিকভাবে বলেছেন, আমলাতন্ত্র। এই যে ট্রায়াঙ্গুলার syndicate of political culture, of spoiling the political culture of Bangladesh, destructing the political culture of Bangladesh, সেটা যদি আমরা ভাঙতে না পারি, সেখানে তার না পারলে কিন্তু আমাদের বাস্তবে অগ্রযাত্রা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ছিল, আমরা সুনির্দিষ্টভাবে চেয়েছিলাম 8 তারিখে, 5 তারিখ, 6 তারিখ যারা দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে, আমি সঠিক মিক্স আপ করছি, আমরা চেয়েছিলাম এই 3টা ক্ষেত্রে প্রাধান্য দিয়ে সংস্কার করার জন্য: রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা। আমলাতন্ত্রের তথাকথিত সংস্কার হয়েছে, সংস্কার কমিশন হয়েছে। সেই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোর মধ্যে থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছিল যে আমরা প্রাধান্য দিয়েছি। তালিকার শীর্ষে ছিল টয়লেট পরিষ্কার রাখা। See the priority. And then nothing happened in terms of any consideration of reform in politics and business. Now, আমি যেটা হয়েছে, আমি let me say very frankly, আমাদের পলিটিক্যাল ফোর্সেস, আমাদের বিজনেস ফোর্সেস and আমাদের আমলাতন্ত্র were responsible for the institutionalization of authoritarianism of Bangladesh. ক্ষমতার অপব্যবহার করতে হবে, দুর্নীতি করতে হবে, দুর্নীতিকে সুরক্ষা দিতে হবে, বিচারহীনতা দিতে হবে। এই যে মোটো, এই মোটো নিয়ে এই 3টা শক্তি রাষ্ট্র কাঠামো দখল করেছিল। এই যে বিজনেস পলিটিক্স লিঙ্কেজের কথা আমরা বলছি, পৃথিবীর সব দেশে আছে, অ্যাবসলিউটলি নো ডাউট অ্যাবাউট ইট। বিজনেসম্যানরা পলিটিক্সে কন্ট্রিবিউট করে। কেন কন্ট্রিবিউট করে? বিকজ পলিটিক্স ইজ এ পাবলিক গুড। পলিটিক্স ইজ এ পাবলিক গুড। পাবলিক গুডের জন্য জনসাধারণ, সাধারণ মানুষ, বিজনেস, এনি প্রফেশনাল উইল কন্ট্রিবিউট। Only things that when I contribute to politics, I will not get any special favor as a result of my contribution. এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে দূরে থাকা, সেটা তো আমরা নিশ্চিত করতে পারি নাই। যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে এইটার কারণে রাষ্ট্র কাঠামো দখল করে নেওয়া হয়েছে। বাংলাদেশে ঋণ খেলাপি
চর্চার সংস্কৃতির যে প্রবর্তক যারা ছিল তারা পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে দাঁড়িয়েছিল। কেন? বিকজ অফ দিস পলিটিক্স বিজনেস লিঙ্কেজ। এটা ভাঙার যে সুযোগটা ছিল সেটা কিন্তু আমরা, যার ফলে কি হয়েছে, আমরা বেশি তথ্যে যেতে চাই না। আমাদের যে প্রথম জাতীয় স্বাধীনতা পরবর্তী প্রথম জাতীয় সংসদ, সেখানে বিজনেস পিপল যাদের মানে জনপ্রতিনিধি সংসদে যাদের মূল পেশা ছিল ব্যবসা, তাদের হার ছিল 17%। সর্বশেষ তথাকথিত সংসদে 65%। ইমাজিন দি ট্রান্সফরমেশন। আমার কোনো আপত্তি নেই, আপনার কোনো আপত্তি নেই বিজনেস পিপল পলিটিক্সে আসবে, বাট দে হ্যাভ টু কাম টু পলিটিক্স থ্রু এ ডিউ প্রসেস অফ পলিটিক্স। সেটাকে মানা হয়েছে, পলিটিক্সে আসা হয়েছে বিকজ পলিটিশিয়ানস থট বিজনেস ইজ মাই ক্যাপিটাল, বিজনেস পিপল থট বিজনেস পলিটিক্স ইজ মাই ক্যাপিটাল। একাকার হয়েছে। এই সংস্কৃতি ভাঙতে হলে আমলাতন্ত্র হচ্ছে যে সবচেয়ে বড় ফোর্স অফ রেজিস্ট্যান্স ইন রিফর্ম ইন বাংলাদেশ। আই ক্যান টেল ইউ ইন, আই ক্যান গিভ ইউ ইন রাইটিং। শুধু আমলাতন্ত্রের সংস্কার, যেটা কথা ইতিমধ্যে বললাম, সেটি নয়, সেখানে তো তাদের রেজিস্ট্যান্স আছে, এটা তো অবধারিত, তারা সেটা চাইবে না। অন্য প্রতিটা ক্ষেত্রে আই নো ফ্রম ডাইরেক্ট সোর্সেস স্ট্রাগলিং উইথ দ্যাম অন এ ডে টু ডে বেসিস। এখন পর্যন্ত যতটুকু সংস্কারের চেষ্টা হচ্ছে, the main source of resistance is bureaucracy of Bangladesh. Number one. Number two, আমাদের দেশের পলিটিশিয়ান, পলিটিক্যাল লিডাররা, আমাদের বিজনেস পিপল, আই শুড অ্যাড, যে অবস্থা গত 16 বছরে সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু শুধু 16 বছরের মনোপলি না, এটা কিন্তু শুরু হয়েছে আমাদের জন্মলগ্ন থেকে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে, বিশেষ করে 90 পরবর্তী যেই স্বৈরাচার পতন, তার পরবর্তী থেকে জিরো সাম পলিটিক্সের যে গেমটা হয়েছে, সেটার ফলশ্রুতিতে এটা হয়েছে। কিন্তু এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে নেওয়া হয়েছে গত 16 বছরে। এই 16 বছরে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেটাকে যদি আমার ভাঙতে হয়, তাহলে সংস্কারের কথা বলা হচ্ছে, যেটা আমার নতুন বাংলাদেশের স্লোগান ছিল, রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন আমার রাজনৈতিক নেতৃত্ব সংস্কার চায়। সংস্কারের জুলাই সনদ রিজার্ভেশন থাকুক বা না থাকুক স্বাক্ষর করেছেন তারা। বিজনেস কমিউনিটি, যারা অনলি এ সেকশন অফ দেম আর বেনিফিশিয়ারিজ, যারা লুজার্স অফ দিস অথরিটেরিজম, তারাও সংস্কার চায়। যারা লুজার, যারা পার্ট অফ দি ইয়ে ছিল, সিন্ডিকেট ছিল, তারাও সংস্কার চায়। কিন্তু সংস্কার চায় সব ক্ষেত্রে, নিজেদের সংস্কার চায় না। আমি শেষ করবো, থ্যাংক ইউ। Our political forces want change everywhere. They don't want themselves to be changed. That's the irony. আপনি যখন সংস্কারের কথা বলবেন, তখন রাজনৈতিক সংস্কারের কথা বলবেন, রাজনৈতিক চর্চার সংস্কারের কথা বলবেন, তখন আপনাকে বলা হবে আপনি বিরাজনীতিকরণের থিওরি নিয়ে আসছেন। বাইরে থেকে কেউ রাজনৈতিক দলের সংস্কার করতে পারবে না। রাজনৈতিক চর্চার সংস্কার আসতে হবে ভিতর থেকে, রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে। তারা নিজেদেরকে চিন্তা করতে হবে, জিজ্ঞেস করতে হবে, আমার পলিটিক্যাল ক্যাপিটালকে মানে মাসেল, রিলিজিয়ন নাকি পাবলিক গুড? ওই অনুভূতি তারা যতদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করে জবাবটা পাবে, যদি পায় কখনো, তখন আমরা আশা করতে পারি কিছু পরিবর্তনের। আনটিল দেন, এই যে আমরা এখানে আছি, আমাদের এই চিৎকার করে যেতে হবে। থ্যাংক ইউ।